Assalamu alaikum. What are Old English ballads and describe their main features and themes? এই যে কোশ্চেনটা আমরা যারা ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে অনার্স সেকেন্ড ইয়ারে ডিপার্টমেন্ট অফ ইংলিশে পড়তেছি। তো এই কোশ্চেনটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, বিকজ আমাদের যে পরীক্ষা আছে ফাইনাল এক্সাম, ওই ফাইনাল এক্সামে এই কোশ্চেনটার আসার সম্ভাবনা প্রায় অনেক বেশি। কারণ বিগত সালে যতগুলো পরীক্ষা ছিল সবগুলো পরীক্ষাতেই এরকম টাইপের কোনো না কোনো কোশ্চেন করা হয়েছিল। তো আজকে আমরা এই কোশ্চেনটাকে সামারাইজ করার জন্য চেষ্টা করব, কিভাবে পড়লে অথবা কিভাবে এই কোশ্চেনটা অ্যান্সার দিলে স্যার আমাদেরকে নাম্বার বেশি দিতে বাধ্য হবেন সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে প্রথমে আমাদেরকে কোশ্চেনটা লিখতে হবে। কোশ্চেনটা কি? হোয়াট আর ওল্ড ইংলিশ ballads and describe their main features and theme. তো এটা ছিল আমাদের কোশ্চেনে কি বলা হয়েছে? হোয়াট আর ওল্ড ইংলিশ বালার্স অথবা ব্যালেটস। ওল্ড ইংলিশ ব্যালেটস এটা বলতে আমরা কি বুঝি? এই ব্যালেটস অথবা বালার্স এটা হইল আপনার ইংরেজি সাহিত্যের সূচনার শুরু থেকে একেবারেই 13 to 15 সেঞ্চুরির আগ পর্যন্ত যেই কবিতাগুলো মৌখিকভাবে জেনারেশন টু জেনারেশন বিলং করছিল। কিছু কিছু কবিতা যেগুলো জেনারেশন টু জেনারেশন কি করছিল? বিলং করছিল। কারণ ওই সময়কার মানুষগুলো লিখতে পারতো না, যার কারণে তারা এগুলো একজনের কাছ থেকে আরেকজনের কাছ থেকে আরেকজন শুইনা এগুলোর যে অস্তিত্ব সেগুলো টিকায় রাখছিল। তো এই যে এই কবিতাগুলো পরবর্তীতে এগুলোকে রাইট ডাউন করা হয়েছিল। তো রাইট ডাউন করার আগ পর্যন্ত যে কবিতাগুলোকে জেনারেশন টু জেনারেশন বিলং করা হয়েছিল, ওই কবিতাগুলোকে যখন রাইট ডাউন করা হয়েছে অর্থাৎ লিপিবদ্ধ করা হয়েছে, কম্পোস্ট করা হয়েছে, তখনই সেগুলোকে ব্যালাডস অথবা বালার্স নামে আখ্যায়িত দেওয়া হয়েছে। ওকে, তো এই বিষয়টা এখন আমাদেরকে লিখতে হবে এবং সেগুলো কিছু মেন ফিচার্স আছে এবং থিমস আছে, সেগুলো নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। তাহলে প্রথমে আমরা কি লিখবো? প্রথমে লিখবো old English ballads are narrative points that were যেটি sung or recited by common people. Okay, by common people অর্থাৎ সাধারণ মানুষের দ্বারা সেগুলোকে সাংস গাওয়া হয়েছিল এবং রিসাইটেড আবৃত্ত করা হয়েছিল বা রিসাইটেড আবৃত্ত করা হয়েছে ইন আর্লি ইংলিশ। তার মানে ওল্ড ইংলিশ ব্যালেডস আর ন্যারেটিভ পয়েন্ট। তাহলে এটা কি? ন্যারেটিভ পয়েন্ট দ্যাট ওয়ার সাংস অর রিসাইটেড বাই কমন পিপল ইন আর্লি ইংল্যান্ড। অর্থাৎ আর্লি ইংল্যান্ডের অর্থাৎ গ্রেট ব্রিটেনের যে আর্লি সময়টা ছিল, ওই আর্লি সময়তে এগুলোকে সাংস অথবা রিসাইটেড করা হয়েছিল কমন পিপলের মাধ্যমে। অর্থাৎ এরকম মানুষদের মাধ্যমে যে মানুষগুলো লিখতে পারতো না, যে মানুষের হাতে কোনো ক্ষমতা ছিল না, তো ওই মানুষগুলোর মাধ্যমে এগুলোকে রিসাইটেড করা হয়েছিল। এরপরে দেখবো আমরা দে বিলং টু the folk
ট্রেডিশন। দে বিলং টু দ্য ফক ট্রেডিশন। তারা কোন ট্রেডিশনে বিলং করছিল? ফক ট্রেডিশন, অর্থাৎ লোক ঐতিহ্য। লোক ঐতিহ্যের মধ্যে এগুলো কি করছিল? বিলং করছিল। তাহলে দে বিলং টু দ্য ফক ট্রেডিশন। হ্যাঁ, and were passed down, PASSED, passed down from orally generation to generation, and were passed down orally from generation to generation, হ্যাঁ, before being written down. তার মানে এই যে ওল্ড ইংলিশ ব্যালেডস, এই যে কবিতাগুলো, এই কবিতাগুলো বিলং করছিল টু দ্য ফক ট্রেডিশন। ফক ট্রেডিশন মানে লোক ঐতিহ্যের মধ্যে, অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে। অ্যান্ড ওয়ার পাসড ডাউন, এবং সেগুলো পাস ডাউন হইতো, অর্থাৎ এক জেনারেশন থেকে আরেক জেনারেশনের কাছে সেগুলো আপনার দেওয়া হইতো, অথবা সেগুলো পাস ডাউন হইতো ওরালি, মৌখিকভাবে, ফ্রম জেনারেশন টু জেনারেশন। পাস ডাউন বলতে, ধরুন আপনি আপনার সন্তানকে একটা ঘড়ি দিচ্ছেন এবং বলতেছেন যে এই ঘড়িটা আমার পরবর্তীর যে প্রজন্ম আছে, অর্থাৎ আমার যে বংশধর আছে তাদের কাছে তুমি পৌঁছাই দিবা। আবার সে ওই একই ঘড়ি তার সন্তানকে বলতেছে আর তুমিও এই ঘড়িটা তোমার যে সন্তান আছে তাদের কাছে পৌঁছাই দিবা। তো এই যে পাস্ট ডাউন হইতেছে, এই বিষয়টাকেই বলা হইতেছে আর কি। তো পাস ডাউন ওরালি ফ্রম জেনারেশন টু জেনারেশন, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে সেগুলো পাস ডাউন হইতেছে মৌখিকভাবে। ওরালি মানে কি? মৌখিকভাবে। বিফোর বিং রিটেন ডাউন, বিং রিটেন অর্থাৎ রিটেন ডাউন, লিখিত হওয়ার আগে, লিখিত হওয়ার আগে সেগুলো পাস ডাউন হইতো ওরালি ফ্রম জেনারেশন টু জেনারেশন। কখন? লিখিত হওয়ার আগে, অর্থাৎ লিপিবদ্ধ অথবা কম্পোস্ট করার আগে। তো এই বিষয়টাকেই বলা হইতেছে ওল্ড ইংলিশ ব্যালেডস। ওকে, এতটুকু আমরা বুঝতে পারছি। এখন আমাদেরকে লিখতে হবে এই যে ওল্ড ইংলিশ ব্যালেডস, এগুলোকে একটু লিখতে হবে আমাদের। এখন আমাদেরকে লিখতে হবে মোস্ট ব্যালার্স, মোস্ট ব্যালার্স আর অ্যানোনিমাস। তার মানে মোস্ট ব্যালার্স আর কি অ্যানোনিমাস, অর্থাৎ অজ্ঞাত আর কি, মানে এদের রাইটার কে এটা কেউ জানে না। বিকজ no one knows who first composed, because no one knows who first composed them, কারণ কে তাদেরকে প্রথম কম্পোস্ট করছিল, হ্যাঁ, এটা কি না কেউই জানে না। এই জন্য মোস্ট ব্যালেডস আর কি অ্যানোনিমাস, অর্থাৎ তাদের লেখককে, তাদের কবিকে, এগুলো কেউ জানে না। এর মধ্যে কি বেশিরভাগই এরকম। হ্যাঁ, তো একটু আমাদেরকে লিখতে হবে ব্যালেডস বিগেন ডেভেলপ, ব্যালেডস বিগেন ডেভেলপ ফ্রম ডেভেলপ, তাহলে এটা ডেভেলপ শুরু হয়ে গেছিল কত সালে? ফ্রম দ্য ওল্ড ইংলিশ ব্যালেডস, ফ্রম দ্য ওল্ড ইংলিশ পোয়েট্রি, ফ্রম দ্য ওল্ড ইংলিশ ওরাল পোয়েট্রি। তাহলে কি হয়েছে? ব্যালেডস বিগেন ডেভেলপ, এটা ডেভেলপ শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? ডেভেলপের ব্যালার্সের।
ফ্রম দ্য ওল্ড ইংলিশ ওরাল পোয়েট্রি, অর্থাৎ ওল্ড ইংলিশ ওরাল পোয়েট্রি যে কবিতাগুলো মৌখিকভাবে পাস ডাউন হইতো জেনারেশন টু জেনারেশন, এই যে কবিতাগুলো, এই কবিতাগুলো থেকে ব্যালান্সে ডেভেলপ শুরু হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, ব্যালান্সে কি হয়ে গেছে, ডেভেলপ এন্ড বিকেম পপুলার এন্ড বিকেম পপুলার ইন মিডল ages, 13th to 15th centuries. Century. Okay, 13 to 15 century. তাহলে এই যে ব্যালান্স, এই ব্যালান্স began develop from the old English oral poetry and became popular in middle ages, এবং মিডল এজেসে কি হয়ে গেছে, এটা পপুলার হয়ে গেছে। হ্যাঁ, 13 to 15 সেঞ্চুরি। তো এতটুকু আমাদের কি করতে হবে, লিখতে হবে। এরপর আমরা কি লিখবো, এরপর আমাদেরকে লিখতে হবে এই ব্যালান্সের মধ্যে কোন কোন বিষয়গুলো উপস্থাপন করা হয়, এই ব্যালান্সের মধ্যে কোন কোন বিষয়গুলো উপস্থাপন করা হতো। তাহলে আমরা লিখবো they were songs, they were the songs of the people, the songs of the people। তাহলে সেগুলো কি ছিল, মানুষের গান, টেলিং স্টোরিজ অফ লাভ, courage, war, betrayal and death। তাহলে এই যে ব্যালান্স, এই ব্যালান্স গুলোর মধ্যে এই বিষয়গুলোকে উপস্থাপন করা হতো। মানুষের যে গান, মানুষের যে গান, ওই গানগুলো, তাদের যে ভালোবাসার স্টোরিজ, ভালোবাসার গল্প, খরের সাহসিকতা, যুদ্ধ, বেট্রয়াল বিশ্বাসঘাতকতা এন্ড ডেথ, এবং মৃত্যু, এই যে বিষয়গুলো, এগুলো ব্যালান্সের মধ্যে কি করা হতো, উপস্থাপন করা হতো। তাহলে আমরা যদি একটু সামারাইজ করি, ওল্ড ইংলিশ ব্যালান্স যদি এরকম একটা প্রশ্নের অ্যান্সার আমাদেরকে করতে হয়, তাহলে আমাদেরকে প্রথমে কি লিখতে হবে, ওল্ড ইংলিশ ব্যালান্স আর narrative poems that were recited or sung by common people in early England। এরপর আমাদেরকে লিখতে হবে they belong to the folk tradition and were passed down orally from generation to generation। Okay, তো generation to generation began অথবা before being written down, তাহলে এটিকে কি করা হয়েছিল, রিটেন ডাউন করা হয়েছিল। এরপরে আমাদেরকে লিখতে হবে ওল্ড ইংলিশ ব্যালান্স became popular from old English oral poetry in middle ages, in the middle ages, সেটা হলো 13 to 15 centuries। হ্যাঁ, they were composed অথবা they were, তাদেরকে কি করা হয়েছিল, they were the songs of the people telling stories of love, courageous, হ্যাঁ, war, betrayal and death, এইসব বিষয়গুলো এখানে উপস্থাপন করা হয়তো। এরপরে আমরা এখন এই যে ওল্ড ইংলিশ ব্যালান্সের যে থিমস গুলো আছে এবং ইম্পর্টেন্ট যে ফিচার্স গুলো আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এখন আমরা ওল্ড ইংলিশ ব্যালান্সের যে মেইন ফিচার অ্যান্ড থিমস গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে আমাদেরকে কি লিখতে হবে, মেইন ফিচার of
Old English ballads. Okay, main features of Old English ballads. তাহলে নাম্বার 1 যে ফিচারটা আমরা খুঁজে পাইছি সেটা হলো they tell a story in simple language. তাহলে এই যে ওল্ড ইংলিশ ব্যালেন্স, এই ব্যালেন্সগুলোতে স্টোরি যে বর্ণনা করা হতো সেটা ছিল সিম্পল ল্যাঙ্গুয়েজে, অর্থাৎ এগুলো সহজ ভাষায় বর্ণনা করা হতো। নাম্বার 2, the rhyme scheme. The rhyme scheme is usually A B C B, আর এজ এ রাইম স্কিম গুলো ছিল সেগুলো সাধারণত A B C B, এই রাইম স্কিমেই এই যে ওল্ড ইংলিশ ব্যালেডস অথবা ওল্ড ইংলিশ পোয়েট্রি যাই হোক এগুলো লেখা হইতো আর কি। আর নাম্বার 3, এর মধ্যে আপনার ইউজ করা হতো ইচ স্ট্যাঞ্জা হ্যাজ 4 লাইনস, যাকে বলা হয় কোয়ার্টেন্ট, কোয়ার্টেন্ট। আর এই যে স্ট্যাঞ্জাগুলো ছিল এই স্ট্যাঞ্জাগুলো মূলত আপনার 4 লাইনে লেখা হইতো, প্রত্যেকটা স্ট্যাঞ্জা 4টা লাইন করে লেখা হইতো। ওল্ড ইংলিশ ব্যালেডসের মধ্যে প্রত্যেকটা স্ট্যাঞ্জা 4টা লাইনে লেখা হইতো, আর এটাকে কোয়ার্ট্রেন বলা হয়। হ্যাঁ, এটাকে কি বলা হয়? কোয়ার্ট্রেন বলা হয়। নাম্বার 4, এখানে ইউজ অফ রিফ্রেন, FRAIN, রিফ্রেন। এখন রিফ্রেন বলতে আমরা কি বুঝি? রিফ্রেন বলতে রিপিটেড লাইন ইন এভরি স্ট্যাঞ্জা, অর্থাৎ প্রত্যেকটা স্ট্যাঞ্জায় একই লাইন, একই ধরনের সুর যেটা রিপিট করা হইতো। যেরকম ধরেন এই গাজীর গীত, তো এগুলোর মধ্যে দেখবেন একই লাইন বারবার রিপিট করা হইতেছে, তো এগুলো করা হইতো ওল্ড ইংলিশ ব্যালেন্স গুলোর মধ্যে। তার মানে ইউজ অফ রিফ্রেন, রিপিটেড লাইন ইন এভরি স্ট্যাঞ্জা। ওকে, নাম্বার 5, contain dialogue and action, অর্থাৎ এখানে যে ডায়ালগ গুলো দেওয়া হইতো সেই ডায়ালগ গুলো দেওয়ার সাথে সাথে কি করা হইতো? অ্যাকশন করা হইতো। ওকে, তো কন্টেন ডায়ালগ এন্ড অ্যাকশন, অর্থাৎ ডায়ালগও করা হইতো আবার অ্যাকশন, অর্থাৎ বর্ণনা দেওয়া হইতো আবার সেটাকে কাজে পরিণত করা হইতো অথবা কোনো কিছু মাধ্যমে সেটাকে দেখানো হইতো আর কি। নাম্বার 6 হইল রিটেন টু বি সাং, হ্যাঁ, উইথ মিউজিক্যাল রাইম। বলতেছেন যে এই জায়গায় যেই সংগুলো লেখা হইতো বা লেখা হয়েছিল সেগুলো মিউজিক্যাল রাইম, অর্থাৎ গানের সুরের মতন লেখা হইতো, অর্থাৎ গানের মতন লেখা হইতো আর কি। অর্থাৎ পোয়েট্রি ঠিক আছে, কিন্তু এগুলো গানের মতন ছিল। নাম্বার 7, মোস্ট আর অ্যানোনিমাস, অর্থাৎ এদেরকে কে লিখছেন বা এগুলো কাদের লেখা এগুলো কেউ জানতো না। বেশিরভাগই ছিল আপনার অ্যানোনিমাস, অর্থাৎ নামহীন, যাদের নাম এখনো মানে এর রাইটার কে এটা এখনো জানা যায়নি। তো এগুলো ছিল এর ফিচার, ওল্ড ইংলিশ ব্যালেডস এর এগুলো ছিল ফিচার। নাম্বার 1, দে টেল আ স্টোরি ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ, দে টেল আ স্টোরি ইন simple language. Number 2, the rhyme scheme is usually ABCB. Number 3, each stanza has 4 lines that called quatrains.
Number 5, use of refrain, repeated line in every stanza. Okay. Number 5, contain dialogue and action. Number 6, written to be sung with musical rhyme. Number 7, most are anonymous. এগুলো ছিল ওল্ড ইংলিশ ব্যালেডস এর রাইম, ওল্ড ইংলিশ ব্যালেডস এর এগুলো ছিল ওল্ড ইংলিশ ব্যালেডস এর ফিচার। এখন আমরা ওল্ড ইংলিশ ব্যালেডস এর যে এই থিমস গুলো আছে এই থিমস গুলো নিয়ে আলোচনা করব। তাহলে থিমস গুলো নিয়ে আমরা প্রথমে কোন থিমসটা দিতে পারি? তাহলে এখানে কি লিখতে হবে? কমন থিমস, কমন থিমস। তো নাম্বার ওয়ান যে থিমস গুলো এখানে পাওয়া গেছিল সেখানে ছিল লাভ অ্যান্ড ডেথ, অর্থাৎ ভালোবাসার জন্য জীবন দিয়ে দিছিল, এরকম কিছু স্টোরি এখানে পাওয়া গেছে। যেরকম ধরেন আমরা অনেক আগে শুনছিলাম 2018 অথবা 19 সালের দিকে যে একই গাছের মধ্যে দুজন ব্যক্তি মারা গেছেন, আত্মহত্যা করছেন। তো এই যে কাহিনীগুলো ভালোবাসছেন এবং মৃত্যুবরণ করছেন, এগুলো এই ওল্ড ইংলিশ ব্যালেডস এর মধ্যে পাওয়া গেছিল। নাম্বার 1। নাম্বার 2, এখানে আপনার হিরোইজম অ্যান্ড লয়্যালটি। লয়্যালটি মানে কি? রাজকীয়তা। ওকে, লয়্যালটি মানে কি? রাজকীয়তা অথবা নীতিবান, ন্যায়বান, যাই হোক। তো এই লয়্যালটি অ্যান্ড হিরোইজম এগুলো কি এখানে পাওয়া যাইত অথবা এর মেইন থিমস হিসাবে ব্যবহার করা হইতো। নাম্বার 3 এখানে ইউজ করা হইতো ট্র্যাজিক অ্যান্ড সুপারন্যাচারাল স্টোরিজ। ট্র্যাজিক অ্যান্ড সুপারন্যাচারাল স্টোরিজ গুলো এখানে পাওয়া গেছিল অথবা থিম হিসাবে ব্যবহার করা হতো। তাহলে ট্র্যাজিক মানে কি? আমরা জানি কষ্ট, দুঃখ, বেদনা। আর সুপারন্যাচারাল স্টোরিজ অর্থাৎ যে স্টোরিজ গুলো সুপারন্যাচারাল, লাইক ফর এক্সাম্পল একটা মানুষ আকাশের মাধ্যমে আকাশের উপরে একটা ঘর বানাইছে, তারার সাথে কথা বলতেছে, চাঁদকে হাতের মধ্যে নিয়ে আসছে, হ্যাঁ, এবং এই গাছের মধ্যে শোনা হইতেছে। তো এই যে সুপার ন্যাচারালিজম গুলো আছে এগুলো এখানে ইউজ করা হইতো। আর নাম্বার 4 এখানে রিলিজিয়াস ফেথ এগুলো কি ইউজ করা হইতো। যেরকম ধরেন আমরা গাজী গীত যখন নাকি শুনি সেখানে কিন্তু ধর্মের কথা বলা হয়, বলা হয় যে গাজী এই ধর্মিক ছিলেন, নামাজ পড়তেন, আল্লাহকে সেজদা করতেন। তো এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোকেই এখানে রিলিজিয়াস ফেথ বলা হইতেছে। তো এই যে মেইন থিমস গুলো, এই থিমস গুলোর মধ্যে নাম্বার 1 কি পাওয়া গেছিল? লাভ অফ ডেথ। নাম্বার 2 এখানে পাওয়া গেছিল হিরোইজম অ্যান্ড লয়্যালটি। নাম্বার 3 ট্র্যাজিক অ্যান্ড সুপারন্যাচারাল স্টোরিজ। নাম্বার 4 রিলিজিয়াস ফেথ। এগুলো ছিল সুপার ন্যাচারালিজম এর কিছু এক্সাম্পল যেগুলো আপনার কমন থিমস হিসেবে পাওয়া গেছিল ওল্ড ইংলিশ ব্যালেডস এর মধ্যে। এখন আমরা এই যে আলোচনা করলাম, এই যে আমরা থিমস, ফিচার, এরপরে আপনার এর যে মূল যে বিষয়গুলো কিভাবে ওল্ড ইংলিশ ব্যালেড শুরু হয়েছে এই যে আলোচনা করলাম, এটার এখন বর্তমান অবস্থা কি, এটাকে মানুষ এখন বর্তমানে কোন হিসাবে গ্রহণ করতেছে, নাকি এগুলো বিলুপ্ত হয়ে গেছে, এই বিষয়ে আমরা একটু আলোচনা করি। তাহলে ইন শর্ট, হ্যাঁ, দ্য ওল্ড ইংলিশ ব্যালেডস আর সিম্পল। এটা কি? সিম্পল ইয়েট তবুও পাওয়ারফুল। সিম্পল বাট ইয়েট পাওয়ারফুল, that reflect
যেটা রিফ্লেক্ট করছেন দ্য ইমোশন belief and early life of English people. early life of English people. হ্যাঁ, এগুলো কি কি করা হয়েছিল? এই যে ওল্ড ইংলিশ ব্যালার্স, এই ওল্ড ইংলিশ ব্যালার্সের বিষয়গুলো এখানে উপস্থাপন করা হয়েছে। ওল্ড ইংলিশ ব্যালার্স আর সিম্পল, এগুলো সহজ ইয়েট পাওয়ারফুল, কিন্তু কি পাওয়ারফুল। দ্যাট রিফ্লেক্টস, যেটা কি করছেন প্রতিফলন করছে অথবা প্রতিফলিত হয়েছে, দ্য ইমোশনস, বিলিভস অ্যান্ড আর্লি লাইফ অফ ইংলিশ পিপল। অর্থাৎ ইংলিশ পিপলের যে আর্লি লাইফ, প্রাচীনতম কাল, ওই কালগুলোতে তাদের ডেইলি লাইফ, তাদের বিশ্বাস, তাদের যে ইমোশন, এগুলো এখানে রিফ্লেক্ট করা হয়েছে। হ্যাঁ, দে আর the voice of the folk, the common folk, and বলতেছেন they are the voice of the common folk and a beautiful এবং বলতেছেন a beautiful part of England's heritage, part of England's literary heritage, heritage। তাহলে কি বুঝলাম আমরা? দে আর দ্য ভয়েস অফ দ্য কমন ফক। এখানে কমন ফক বলতে আমরা কি বলি? কমন ফক হচ্ছে লোক ঐতিহ্যের যে সাধারণ যে কাজগুলো আছে, যেগুলো সাধারণ মানুষের দ্বারা করা হয়। ফর এক্সাম্পল, আপনার বাড়িতে বিবাহ হয়েছে, তো ওই বিবাহের মধ্যে দেখবেন একেবারে মূর্খ মানুষ, যাদের কোনো ডিগ্রি নাই, তো এইসব লোকের আইসা আপনার গীত গাইতেছে। হ্যাঁ, বিবাহের গীত গাইতেছে। মুসলমানি করাইলে তো দেখা গেছে যে তারা এসে গীত গায়। তো এই যে গীত গাইতেছে, এগুলোকে কমন ফক বলা হয়। হ্যাঁ, তো এই কমন ফকের ভয়েস ছিল ওল্ড ইংলিশ ব্যালেডস অ্যান্ড আ বিউটিফুল পার্ট, বিউটিফুল পার্ট অফ ইংল্যান্ডস লিটারারি হেরিটেজ। ইংল্যান্ডসের যে লিটারারি হেরিটেজ আছে, ওইগুলোর একটা বিউটিফুল পার্ট, অর্থাৎ ইংল্যান্ডের মধ্যে আপনার লিটারারি যে ওয়ার্কগুলো আছে, হ্যাঁ, অথবা হেরিটেজগুলো আছিল, এগুলো মধ্যে একটা ইম্পর্টেন্ট একটা পার্ট হিসাবে অথবা বিউটিফুল একটা পার্ট হিসাবে অবস্থান নিতে পারছেন। তো এই ছিল আমাদের ওল্ড ইংলিশ ব্যালেডসের ফিচার অ্যান্ড থিমস। আশা করি পুরো ভিডিওটা আপনাদের খুবই হেল্পফুল হবে বলে আশা করতেছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।